কবে আমাদের রক্ষাকর্তা কবে আসবে? আমাদের শিবায় বিনাশক, হে মহাকালের দয়া করো। তখনই হঠাৎ এক দমকা হাওয়ায় লণ্ঠনটি নিভে গেল এবং রাজপ্রাসাদে এক নিস্তব্ধতা নেমে এলো। ওদিকে শিবায় এই মুহূর্তে ইন্দোরের বিজয়নগরের একটি 5 স্টার হোটেলে চেক ইন করছিল। হঠাৎ তার মনে হলো কেউ যেন তাকে ডাকছে। শিবায় ঘাবড়ে গেল, কিন্তু পরক্ষণেই ভাবল হয়তো মনের ভ্রম। সে বিষয়টি এড়িয়ে ভেতরে চলে গেল। এই মুহূর্তে শিবায়ের মনে অনেক প্রশ্ন ছিল। যদি নন্দিনী সেই মেয়েটিই হয় তাহলে? কিন্তু যদি সেই হয়, তবে কি আমি তাকে গ্রহণ করতে পারব? আমার সম্মানের কি হবে? আমি কি ঠিক করছি না ভুল? এই সব প্রশ্নে অস্থির হয়ে শিবায় চোখ বন্ধ করে হাত জোড় করল। হে মহাকাল, এখন আমি সব আপনার উপর ছেড়ে দিচ্ছি। চোখ খুলে সে বলল, কাল কোর্টে দেখা হবে। নন্দিনী বাজাজের সাথে শিবায়ের সম্পর্ক কি ছিল? গোয়ালিয়রের রাজপ্রাসাদের সাথে তার যোগসূত্র কি? ওই বন্ধ দরজার পেছনে আসলে কি ছিল? গোয়ালিয়রের রাজপ্রাসাদের রাজগুরুর সাথেই বা শিবায়ের কি সম্পর্ক? একজন মানুষের এতগুলো পরিচয়। কে এই শিবায় মাহেশ্বরী? আর এই হেডশট আসলে কে, যে শিবায়ের জীবনে মৃত্যুর তাণ্ডব চালাতে যাচ্ছিল? পরদিন সকালে নন্দিনী, রেখা এবং যশ ফ্যামিলি কোর্টে যাওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছিল। রাজা সাহেব এখনো ঘুমাচ্ছেন, এখনই গিয়ে তুলছি। রেখা রেগে গিয়ে তাকে জাগাতে শিবায়ের ঘরে গেল, কিন্তু সেখানে শিবায়ের কোনো পাত্তা ছিল না। রেখা এটা দেখে অবাক হয়ে গেল যে শিবায় কোথায় থাকতে পারে। এদিকে নন্দিনী আর রেখা মিলে পুরো বাড়ি খুঁজে ফেলল। কোথায় গেল এই অপদার্থটা? রেখা রাগে বিড়বিড় করতে লাগল। নন্দিনী নির্বিকারভাবে বলল, ঠিক আছে মা, ও চলে আসবে, চলো আমরা বেরোই। নন্দিনীর যেন শিবায়ের কোনো চিন্তাই ছিল না। সে বাঁচুক কি মরুক তাতে তার কিছু যায় আসে না। কিন্তু গত 3 বছরে এই প্রথমবার এমন হল যে শিবায় সারা রাত বাড়ির বাইরে ছিল। এই বিষয়টা রেখার মনে খটকা তৈরি করল। বাজাজ পরিবারের দয়ায় বেঁচে থাকা লোকটা এভাবে গায়েব হলো কি করে? ডিভোর্সের কথা দিয়ে কোথাও পালিয়ে গেল না তো? ভালোই হলো মা, অপদার্থ তো ছিলই, এখন না হয় ঘর পালানো হলো। আপদ বিদায় হয়েছে, এখন আপনি কোর্টে চলুন, নয়তো দেরি হয়ে যাবে। এই বলে নন্দিনী যশের গাড়ির সামনের সিটে গিয়ে বসল এবং তারা 3 জন কোর্টের উদ্দেশ্যে রওনা দিল। অন্যদিকে সরস্বতী নদীর ঘাটে শিবায় প্রাতস্নান সেরে মহাকালের মন্দিরে পূজা দিচ্ছিল। সেই জায়গার পরিবেশ ছিল অদ্ভুত সুন্দর। ঢোল আর নাকারার শব্দে বাতাসে এক অন্যরকম শক্তি খেলা করছিল। ভক্তদের মাঝে দাঁড়িয়ে আরতির থালা হাতে নিয়ে শিবায় মন্ত্র জপ করে মহাকালের আরাধনা করছিল এবং তার নতুন জীবন শুরুর জন্য প্রার্থনা করছিল। সে মনে মনে বলল, মহাকাল, আমাকে সবার সাথে লড়াই করার শক্তি দিন। পূজা শেষ করে সে শান্ত মনে প্রণাম জানাল। তারপর নিজের সাধারণ পোশাক পরে স্কুটারে করে সেখান থেকে বেরিয়ে গেল। আজ তার মুখে এক দীপ্তি ছিল, সম্ভবত সে এবার পৃথিবীকে কিছু একটা প্রমাণ করতে যাচ্ছিল। এদিকে বাজাজ পরিবার এবং যশ কোর্টে পৌঁছে শিবায়ের জন্য অপেক্ষা করছিল। নন্দিনী তার উকিলের সাথে কথা বলতে গেলে রেখা পাশে দাঁড়িয়ে থাকা যশের কাছে তার মনের কথাটি জানতে চাইল। আমার মেয়েকে সুখে রাখতে পারবে তো? যশ উত্তর দিল, নিজের চেয়েও বেশি। আর তাছাড়া আমার কোম্পানি ইন্ডাস গ্রুপের সাথে একটা বড় বিজনেস ডিল করতে যাচ্ছে। চিন্তা করবেন না, এই ডিলটা হয়ে গেলেই আপনার মেয়ে লাখ কোটি টাকায় খেলবে। যশের কথা শুনে রেখার চোখ চকচক করে উঠল। সে মজা করে বলল, বাবা, আমারও তো খেলতে ইচ্ছে করে, কিন্তু এই বয়সে কোটি টাকার বোঝা বইতে পারব না। লাখ টাকা পেলেই মনকে বুঝিয়ে নেব। যশ হাসি মুখে আশ্বস্ত করল যে তার মেয়ে যখন তার হবে তখন সব কিছুই তাদের হবে। রেখা এবার নিশ্চিন্ত হল যে তার ভবিষ্যৎ সুরক্ষিত। অন্যদিকে শিবায় তার কথা মতো কোর্টে পৌঁছাল এবং সোজা নন্দিনীর কাছে গেল। কিন্তু এই মুহূর্তে তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। 12 বছর আগে যাকে সে মৃত্যুর মুখ থেকে টেনে বের করেছিল, সে কি এই নন্দিনী নাকি অন্য কেউ? শিবায় গম্ভীর গলায় নন্দিনীর চোখের দিকে তাকিয়ে বলল, আজ শেষবারের মতো জিজ্ঞেস করছি নন্দিনী, 12 বছর আগে সেই রাতে যা ঘটেছিল, তোমার কি কিছুই মনে নেই? নন্দিনীর রাগ এবার চরমে উঠল। সে চিৎকার করে বলল, তুমি আর তোমার এই 12 বছর, শুনতে শুনতে আমার কান পচে গেছে। নিজের এই পুরনো ফালতু কথা দিয়ে আমাকে বিরক্ত করা বন্ধ করো
আর ভেতরে গিয়ে চুপচাপ ডিভোর্স পেপারে সই করো। নন্দিনী শিবায়কে অর্ডার দিল। ভেতরে গিয়ে নন্দিনী এত দ্রুত সই করল যেন সে বছরের পর বছর ধরে এই দিনটার জন্যই অপেক্ষা করছিল। যশ খোঁচা দিয়ে বলল, এই ভিখারির থেকে ডিভোর্স নিয়ে তুমি খুব ভালো করেছ। রেখাও মুখ বাঁকিয়ে বলল, আমাদের দয়ায় খেয়ে পড়ে বেঁচে থাকা লোকটা, এবার তোর কি হবে? যশ হাসলেও শিবাই কিন্তু রাগ করল না, বরং তার মুখে ছিল এক শান্ত হাসি। শিবায় সই করা মাত্রই বাজাজ পরিবার আর যশ সেখান থেকে চলে গেল। তারা আর এক মুহূর্তের জন্য শিবায়ের মুখ দেখতে চাইছিল না। শিবাই যখন কোর্টের সিঁড়ি দিয়ে নিচে নামছে, ঠিক তখনই কোর্টের বাইরে 20টি বিলাসবহুল গাড়ি এসে থামল। সব গাড়ির দরজা একসাথে খুলল এবং দেখতে দেখতে দেহরক্ষীদের এক বিশাল বাহিনী সেখানে জমা হল। বাকি গল্প জানতে দেখুন পরের এপিসোড শুধুমাত্র পকেট এফএমের ইউটিউব চ্যানেলে। আর শিবাই এক বিনাশাকের সব এপিসোড শুনতে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন এবং বর্ণনায় দেওয়া লিঙ্কে ক্লিক করুন।